যে দিনের শুরুটা আমরা অনেকেই করে থাকি পত্রপত্রিকার পাতায় চোখ বুলাতে বুলাতে, এবং সেই কাজটিকে আসলে দর্শকদের সেই কাজটিকে সহজ করে দিতে আমাদের নিয়মিত আয়োজন। আজ আমরা যেমনটি করব, দেশের সর্বাধিক পঠিত যে পত্রপত্রিকাগুলো রয়েছে, দৈনিকগুলো রয়েছে, সেগুলোর প্রথম পাতায় যে শিরোনামগুলো স্থান পেয়েছে সেগুলো নিয়ে আমরা কথা বলতে চাই। প্রথমে আমাদের কাছে রয়েছে দৈনিক প্রথম আলো। দৈনিক প্রথম আলোতে যেমনটি আসলে শিরোনামে এসেছে সেটি হলো, দর্শক জেনে থাকবেন আজ কিন্তু বাজেট পাশ হতে যাচ্ছে এবং সেই বাজেট অর্থ বিল পাশ হতে যাচ্ছে। সেখানে আসলে যে পরিবর্তনগুলো আসতে যাচ্ছে সেগুলো নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে এবং শিরোনাম করা হয়েছে, করমুক্ত আয়সীমা আরও বাড়লো, ব্যাংক হিসেবে TIN নয়। অর্থাৎ ব্যাংক হিসাব খুলতে টিন সার্টিফিকেটের একটি কথা বলা হচ্ছিল, টিন সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়েছিল, সেটি আসলে প্রত্যাহার করে নেওয়া হচ্ছে। সেই সঙ্গে আসলে করমুক্ত আয়সীমা আরও বাড়লো, অর্থাৎ যেমনটি আসলে বাজেটের শুরু থেকে, অর্থ বিলের শুরু থেকে বলা হচ্ছিল যে করমুক্ত আয়সীমা 3,50,000 ছিল, যেটি সেটিকে 3,75,000 করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এবং গতকাল কিন্তু সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি কিন্তু অর্থমন্ত্রীকে অনুরোধ করেছেন যেন এই করমুক্ত আয়সীমাটি 4 লাখ পর্যন্ত নিয়ে যাওয়া হয়। অর্থাৎ সেই জায়গায় করমুক্ত আয়সীমা যেটি সেটি আসলে বাড়ানোর একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে, অর্থাৎ 25,000 টাকা বাড়ানো হয়েছে, সেটি এখানে বলা হয়েছে। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর 10% থেকে কমিয়ে 5% করার একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে কাঁচা বাজার, ক্ষুদ্র যে মুদি দোকানগুলো রয়েছে সেগুলোকেও ভ্যাটের আওতায় আনার একটি কথা কিন্তু বলা হচ্ছিল, তবে সেটি আসলে ভ্যাটের আওতার বাইরে থাকছে এমন সিদ্ধান্ত আসতে যাচ্ছে। সেই সঙ্গে কালো টাকা সাদা করার একটি সুযোগ কিন্তু ছিল, সেই সুযোগটিও আসলে নষ্ট করে দেওয়া হচ্ছে, বা কালো টাকা সাজা করার যে সুযোগ বা ব্যবহার করার যে সুবিধাটি সেটি আসলে দেওয়া হচ্ছে না। অর্থাৎ এই ক্ষেত্রে দর্শকদের জানিয়ে রাখা ভালো, যেমনটি আসলে হয়ে থাকতো যে জমি কিংবা ফ্ল্যাট অর্থাৎ আবাসন খাতে যে দলিলে উল্লেখিত যে মূল্য, সেই মূল্যের বাইরে যদি স্বপ্রণোদিতভাবে কোনো টাকা বা অর্থের কথা উল্লেখ থাকে, সেটি আসলে ধীরে ধীরে কর দানের মাধ্যমে সেটিকে আসলে সাদা করে নেওয়ার একটি সুযোগ কিন্তু দেওয়া থাকতো। তবে সেই জায়গায় আওয়ামী লীগ সরকারের আমলে যেরকম বিশেষ কর সুবিধা থাকতো সেটি আসলে দেওয়া হচ্ছে না, অর্থাৎ সেই কালো টাকা সাদা করে নেওয়ার যে সুবিধা সেটি আসলে কমিয়ে দেওয়া হচ্ছে। সেই সঙ্গে ডিজিটাল বিজ্ঞাপনে ভ্যাট 15% থেকে কমিয়ে 5% নিয়ে আসা হচ্ছে, এই বিষয়ে একটি সিদ্ধান্ত আসতে যাচ্ছে। তো এই সর্বোপরি যে বাজেট পাশ হতে যাচ্ছে, অর্থাৎ বিগত সরকারগুলোর পর, অর্থাৎ ফ্যাসিস্ট আওয়ামী লীগের পর থেকে যে এই যে নির্বাচিত সরকার বিএনপি, তাদের কিন্তু আজ প্রথম বাজেট পাশ হতে যাচ্ছে। সেই বাজেট নিয়ে যে নানা রকম চ্যালেঞ্জ রয়েছে এবং বাস্তবায়নের পথে যে চ্যালেঞ্জগুলো মোকাবেলা করতে হবে বাংলাদেশ সরকারকে, সেই বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদনে কিন্তু উল্লেখ রয়েছে। যেমনটি আসলে বলছিলাম, মোটামুটি এই ছিল আসলে বাজেট নিয়ে এই প্রতিবেদনটাতে। এই পর্যায়ে যদি আমরা পরের যে প্রতিবেদনটি রয়েছে বা শিরোনামটি রয়েছে সেটি নিয়ে যদি কথা বলতে হয়, সেটি আসলে একটি আন্তর্জাতিক প্রসঙ্গ, অর্থাৎ মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে বলা হয়েছে। শিরোনামটি করা হয়েছে এমন, পাল্টাপাল্টি হামলার পর দোহায় আজ বৈঠকে বসছে যুক্তরাষ্ট্র ইরান। অর্থাৎ যেমনটি আসলে শান্তি আলোচনা চলমান ছিল, 60 দিনের শান্তি আলোচনা, তবে সেই শান্তি আলোচনার মাঝেই কিন্তু চুক্তির শর্ত ভঙ্গ হয়েছে। অর্থাৎ ইসরায়েলের পক্ষ থেকে লেবাননে হামলা, যেটিকে চুক্তির শর্ত ভঙ্গ দাবি করে ইরানের পক্ষ থেকে পাল্টা হামলা করা হয়েছে। সেই সঙ্গে বেশ কিছু মার্কিন ঘাঁটিতে হামলার যে কথা রয়েছে, তার পরিপ্রেক্ষিতে ট্রাম্পের পক্ষ থেকে হুঁশিয়ারি ছিল এবং তারা কিন্তু বেশ কিছু মার্কিন ঘাঁটি, অর্থাৎ মধ্যপ্রাচ্যে যে সমস্ত দেশগুলোতে, কাতার, বাহরাইন সহ যে সমস্ত জায়গায় মার্কিন ঘাঁটি ছিল, এরকম 8টি মার্কিন ঘাঁটি কিন্তু তারা সরিয়ে নেওয়ার একটি সিদ্ধান্ত ট্রাম্পের প্রশাসনের পক্ষ থেকে বা পেন্টাগনের পক্ষ থেকে কিন্তু নেওয়া হয়েছিল। এবং সেই বিষয়টির পর থেকে কিন্তু এক ধরনের শঙ্কার জায়গা ছিল যে হয়তো শান্তি আলোচনাটি এখানেই মুখ থুবড়ে পড়তে যাচ্ছে এবং সেই জায়গায় আসলে আবার যেভাবে হামলা, পাল্টা হামলা শুরু হতে যাচ্ছে, হয়তো যুদ্ধ সহজে থামছে না বা এই আলোচনার মাধ্যমে হয়তো যুদ্ধের কোনো অবসান হতে যাচ্ছে না। তবে সেই শঙ্কার মেঘ উড়িয়ে দিয়ে কিন্তু আজ পাল্টাপাল্টি হামলার পরও দোহায় বৈঠকে বসে যাচ্ছে যুক্তরাষ্ট্র ইরান। এবং এই বৈঠকে যেমনটি আসলে প্রত্যাশিত যে হয়তো দুই দেশের পক্ষ থেকেই কোনো মীমাংসা আসতে যাচ্ছে এবং তারপর থেকে হরমুজ প্রণালী স্বাভাবিক করে দেয়া এবং স্বাভাবিক রয়েছে, অর্থাৎ সেই জায়গায় কোনো রকম টোল আদায় করা হচ্ছে না এমন কথা যেমনটি আসলে ট্রাম্পের পক্ষ থেকে দাবি করা হয়েছে, সেই বিষয়গুলো নিয়ে হয়তো কোনো সমাধান আসতে যাচ্ছে এই বৈঠকে। সেই সঙ্গে যদি আমরা দেখি, এই পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান কিন্তু গতদিন চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে যে একটি উদ্ভাবনী উৎসব চলছিল, সেই উৎসবে কিন্তু বক্তব্য রেখেছেন এবং সেখানে যেমনটি আসলে বলা হয়েছে, সেন্ট জোসেফ উচ্চ মাধ্যমিক বিদ্যালয় তারা কিন্তু আসলে প্রথম স্থান অধিকার করেছে। এছাড়াও 9টি শিক্ষা প্রতিষ্ঠান আসলে পুরস্কার পেয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান সেই অনুষ্ঠানে ছিলেন এবং সেখানে তিনি কিন্তু দেশের এই যে তরুণ প্রজন্ম, তাদের উপর যে দেশের ভবিষ্যৎ নির্ভর করছে এমন কথা উল্লেখ করে কিন্তু তিনি সেখানে বক্তব্য রেখেছেন। সেই সঙ্গে চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মশার উপদ্রব নিয়ে এখানে একটি প্রতিবেদন করা
হয়েছে, মশার ওষুধ কেনা হয়েছিল উপদেষ্টার প্রতিষ্ঠান থেকে, এমন শিরোনামে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে গত দিনের যেমন আলোচিত বিষয় ছিল লোডশেডিং, সেই লোডশেডিংকে ঘিরে কিন্তু দেশের বিভিন্ন প্রান্তে জনগণের মাঝে যে ধরনের ক্ষোভ বা ধর্মঘট পর্যন্ত হয়েছিল টাঙ্গাইলের জামুরকিতে, তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে জামালপুরের যে লোডশেডিং পরিস্থিতি সেটি নিয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে যেমনটি আসলে বলছিলাম আমরা, বিশ্বকাপ ফুটবল চলছে, ব্রাজিলের ম্যাচ ছিল গতদিন, তো সেই ব্রাজিলের ম্যাচ নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। রুদ্ধশ্বাস জয়ে শেষ 16 ব্রাজিল, অর্থাৎ ব্রাজিল যে জাপানকে হারিয়ে তাদের শেষ 16 টিকিট নিশ্চিত করেছে সেটি বিষয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। এই পর্যায়ে যদি আমরা আমাদের আরও একটি দৈনিক সমকালে তাকাই, দৈনিক সমকালের প্রথম পাতায় যে বিষয়গুলো উঠে এসেছে সেখানে প্রথমেই রয়েছে তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে। অর্থাৎ এই জায়গায় প্রধানমন্ত্রী তারেক রহমান যেরকম বলছিলেন, আসলে এই সরকারের কাছে কিন্তু শুরু থেকেই দেশের উত্তরাঞ্চলের যে মানুষ রয়েছে, বিশেষ করে রংপুর, লালমনিরহাট এই পাশের যারা জনগণ রয়েছেন, তাদের কিন্তু দীর্ঘদিনের এক আশা বা দীর্ঘদিনের এক ধরনের প্রত্যাশা সরকারের প্রতি ছিল যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে এবং তাদের যে বন্যার যে দুর্ভোগ, সেই দুর্ভোগের একটি স্থায়ী সমাধান হতে চাচ্ছে এমন আশা তাদের মাঝে ছিল এবং সেই আশ্বাস কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান তিনি দিয়ে রাখলেন। অর্থাৎ তিস্তা মহাপরিকল্পনা যে কোনো মূল্যে বাস্তবায়ন করা হবে এমন আশার বাণী তিনি শুনিয়েছেন। সেই সঙ্গে আসলে সংসদে যেরকম বিল পাস নিয়ে কথা হচ্ছিল, অর্থ বিল পাস নিয়ে, সেই বিষয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে আমরা দৈনিক প্রথম আলোতে বলছিলাম, করমুক্ত আয়সীমা বাড়ানো সহ বেশ কিছু যে চুক্তি অর্থাৎ সিদ্ধান্ত, আসলে সেই সিদ্ধান্তের বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে আরেকটি প্রতিবেদন যে দেখতে পাচ্ছি সেটি হলো পুরনো মালিকদের ফেরার ধারা বাতিলের ঘোষণা, অর্থাৎ ব্যাংক খাতের একটি বিশেষ প্রতিবেদন এখানে করা হয়েছে। ব্যাংক খাতে যেমনটি হয়ে থাকে সে বিষয়ে এখানে একটি প্রতিবেদন রয়েছে। সেই সঙ্গে যদি বলি, যেমনটি আসলে আমরা খবরে শুনছিলাম, 2 জুলাই থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষা অর্থাৎ এইচএসসি পরীক্ষা হতে যাচ্ছে। তো সেই এইচএসসি পরীক্ষা ঘিরে কিন্তু সরকারের ব্যাপক প্রস্তুতি চলছে এবং যেমনটি আসলে সহকর্মীরা বলছিলেন যে দীর্ঘদিন পর, অর্থাৎ সেই করোনা মহামারীর পর থেকে যে এক ধরনের শর্ট সিলেবাসে এইচএসসি পরীক্ষা হয়ে আসছিল, তার কিন্তু এক ধরনের অবসান হতে যাচ্ছে। পূর্ণ সিলেবাসে এবছরের যে এইচএসসি পরীক্ষা সেটি হতে যাচ্ছে। সেই সঙ্গে এই পূর্ণ সিলেবাসের সঙ্গে আরও যে সিদ্ধান্ত, যেটি আসলে 2018 সালের এইচএসসি পরীক্ষাতে যেমন হয়েছিল, সমস্ত বোর্ড অভিন্ন প্রশ্নপত্র পরীক্ষা হয়েছিল, তারই ধারাবাহিকতায় কিন্তু এবছরও সবগুলো বোর্ড আসলে অভিন্ন প্রশ্নপত্রে পরীক্ষা হতে যাচ্ছে। অর্থাৎ সেই অভিন্ন প্রশ্নপত্র একদিকে যেরকম নতুন একটি বিষয়, সেই সঙ্গে এই যে পূর্ণ সিলেবাসে আবার পরীক্ষা হতে যাচ্ছে, সেগুলো নিয়ে কিন্তু শিক্ষার্থীদের মাঝে এক ধরনের ভয় বা উদ্বেগ কাজ করছে। সেই সঙ্গে শিক্ষামন্ত্রী আ.ন.ম আহসানুল হক মিলন, তার যে এক ধরনের ব্যক্তিগত যে সুনাম রয়েছে কিংবা এক ধরনের যে তার কথা প্রচলিত রয়েছে যে তিনি যখন তখন হুটহাট বিভিন্ন কেন্দ্র পরিদর্শনে চলে যান এবং সেই কেন্দ্র পরিদর্শনে গিয়ে কোনো রকম অনিয়মের কোনো ছাপ পেলে সঙ্গে সঙ্গে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া, সেই বিষয়টি নিয়ে কিন্তু আসলে শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের ভয় কাজ করে। তো সেই ভয় নিয়ে তারা আসলে বলেছেন তারা আসলে ভয়মুক্ত পরিবেশে পরীক্ষা দিতে চান, এমন কথা তাদের পক্ষ থেকে এসেছে। তবে সব কিছু মিলে আসলে আতঙ্কিত হওয়ার কিছু নেই। যেমনটি আসলে বলা হয়ে থাকে, যে কেউ যদি নিয়ম মেনে চলে আসলে নিয়মই তাকে বাঁচিয়ে দেয়। তো সেই জায়গায় আসলে শিক্ষার্থীদের ভয়ের কোনো কারণ নেই। সেই সঙ্গে যেমনটি বলা হচ্ছে যে এইচএসসি পরীক্ষায় থাকবে পুলিশের বডি ওর্ন ক্যামেরা, অর্থাৎ বডি ক্যাম যাকে বলা হয়ে থাকে, সেই ক্যামেরার ব্যবহার চলবে এবং প্রতিটি কক্ষে কিন্তু কেন্দ্রের প্রতিটি কক্ষে কিন্তু সিসিটিভি ক্যামেরার নজরদারি থাকবে, এমনটিও কিন্তু বলা হচ্ছে। সেই সঙ্গে লোডশেডিং নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। চাহিদার তুলনায় কোথাও 42% পর্যন্ত ঘাটতি রয়েছে, অর্থাৎ যে কথাটি বলা হচ্ছিল প্রায় যে ঘাটতি, সেই ঘাটতির কারণে কিন্তু ঢাকার বাইরে বিভিন্ন স্থানে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে। অর্থাৎ সেই লোডশেডিংয়ের কারণে বিভিন্ন জায়গায় কিন্তু ব্যাহত হচ্ছে। বিশেষ করে যে সমস্ত এলাকা সেচ নির্ভর কৃষিতে আসলে কৃষি যেখানে চলছে, সেই জায়গায় কিন্তু এই যে লোডশেডিং সেটি আসলে সেচ কাজকে ব্যাহত করছে, সর্বোপরি কৃষি উন্নয়নে ব্যাহত হতে যাচ্ছে আসলে এই লোডশেডিংয়ের কারণে। তো সে বিষয়টি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। পাশাপাশি যেমনটি আসলে আমরা বলছিলাম, চিত্রশিল্পী মুস্তফা মনোয়ার তিনি কিন্তু আসলে না ফেরার দেশে চলে গেছেন এবং তার আজ কেন্দ্রীয় শহীদ মিনারে তার প্রতি সর্বস্তরের মানুষের শ্রদ্ধা নিবেদন হবে। সে বিষয়গুলো নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। যেমনটি আসলে হয়ে থাকে স্বাভাবিকভাবেই, গতকালকে ব্রাজিলের ম্যাচ ছিল, সেই ব্রাজিলের ম্যাচকে নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। জাপানের সূর্যাস্তে ব্রাজিল শেষ 16, অর্থাৎ জাপানকে হারিয়ে শেষ 16 টিকিট কিন্তু নিশ্চিত করেছে ব্রাজিল। এই বিষয়টি এখানে প্রতিবেদনে উঠে এসেছে। এ পর্যায়ে যদি আমরা দৈনিক যুগান্তর দেখি, দৈনিক যুগান্তরের প্রথম পাতায় স্বাভাবিকভাবেই বাজেট পাস হতে যাচ্ছে আজ, সেটি এখানে প্রতিবেদনে শিরোনাম করা হয়েছে। করমুক্ত আয়সীমা বাড়লো, কমলো কর্পোরেট কর। অর্থাৎ যেমনটি আসলে বলছিলাম দর্শক, দৈনিক প্রথম আলোতে কিন্তু আপনাদের জানানো হচ্ছিল যে করমুক্ত আয়সীমা
বাড়ানো হয়েছে, অর্থাৎ 4 লাখ টাকা পর্যন্ত করমুক্ত আয়সীমা করা হবে এমন প্রস্তাব কিন্তু করা হয়েছে। সে বিষয়টি এখানে উঠে এসেছে। সেই সঙ্গে কর্পোরেট কর, যেমনটি আসলে বলছিলাম, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর 10% থেকে কমিয়ে 5% করা হয়েছে। অনলাইন বিজ্ঞাপনের কর 15% থেকে কমিয়ে 5% করা হয়েছে। অর্থাৎ বিভিন্ন ক্ষেত্রে কর কিন্তু কমানো হচ্ছে, তবে সেই জায়গায় কিন্তু কিছু চ্যালেঞ্জ থেকে যাচ্ছে। এই যে কর কমানোর ফলে আপনারা জানেন এবছরের বাজেট কিন্তু ইতিহাসের সর্বোচ্চ পরিসরের একটি বাজেট, এবং সেই বাজেট আসলে বাস্তবায়নের পথে কিন্তু কর বা রাজস্বের একটি ভূমিকা কিন্তু থাকে। তবে সেই জায়গায় কর কমিয়ে দিলে তার প্রভাব আসলে বাজেট বাস্তবায়নে কতখানি পড়বে সেগুলো নিয়ে কিন্তু যারা বিশ্লেষক রয়েছেন তাদের মধ্যে নানা ধরনের কথা আলোচনা সমালোচনা চলছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে যে আশ্বাস দিয়েছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, সেটি এখানে প্রতিবেদনে উঠে এসেছে, শিরোনামে রয়েছে। সেই সঙ্গে পাচারকারীদের 72,000 কোটি টাকার সম্পদ জব্দ হয়েছে, অর্থমন্ত্রী সংসদে এমন একটি তথ্য দিয়েছেন, সেটিকেও এখানে শিরোনাম করা হয়েছে। বিশ্বকাপ ফুটবল চলছে, স্বাভাবিকভাবেই সেই জোড়া হলুদ ফুলে শেষ ষোলোয় ব্রাজিল, অর্থাৎ ব্রাজিলের 2 গোলকে এখানে নির্দেশ করা হয়েছে। একাধিক ম্যাচ গড়াতে পারে টাই ব্রেকারে, এমন কথা কিন্তু বিশ্লেষকদের পক্ষ থেকে ফুটবল বিশ্বকাপ নিয়ে বলা হচ্ছে। তো মোটামুটি এই ছিল আসলে দৈনিক যুগান্তরে। এই পর্যায়ে যদি আমরা দ্য নিউ এজ দেখতে চাই, দ্য নিউ এজের প্রথম পাতায় যে শিরোনামগুলো রয়েছে, প্রথম শিরোনামটি রয়েছে জেএস স্ক্র্যাপস আনট্যাক্সড ইনকাম লিগালাইজেশন, অর্থাৎ বাজেট নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। ট্যাক্স ফ্রি ইনকাম থ্রেশহোল্ড রেজড আপ টু টাকা 4 লাখ, অর্থাৎ যেমনটি আসলে বলছিলাম 4 লাখ টাকা পর্যন্ত আসলে করমুক্ত আয়সীমা করা হয়েছে, এমন একটি কথা এখানে শিরোনামে উঠে এসেছে। সেই সঙ্গে টিআইএন ফর ওপেনিং ব্যাংক অ্যাকাউন্টস ড্রপড, অর্থাৎ টিন সার্টিফিকেট যে বাধ্যতামূলক করা হয়েছিল সেই সিদ্ধান্ত থেকে সরকার সরে এসেছে। স্মল বিজনেস টু স্টে আউট অফ ভ্যাট কভারেজ, অর্থাৎ ছোটোখাটো যে ব্যবসা বাণিজ্যগুলো রয়েছে, মুদি দোকান, তাদেরকেও আসলে ফ্যাটের আওতায় আনার কথা বলা হচ্ছিল, তবে সেই সিদ্ধান্ত থেকে সরকার আপাতত দূরে থাকছে। সেই সঙ্গে ট্রাম্প টাউটস দোহা মিট তেহরান ডেনাইজ, অর্থাৎ দোহায় যে যুক্তরাষ্ট্র ইরানের যে বৈঠক হওয়ার কথা রয়েছে সেটি নিয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। বাজেট ডিজাইনড টু বেনিফিট অল, প্রধানমন্ত্রীর পক্ষ থেকে এরকম দাবি করা হয়েছে যে সর্বসাধারণের উপকার হবে বা সর্বসাধারণের জন্যই আসলে এই বাজেট, এমন কথা বলা হয়েছে, সেটি বিষয়ে এখানে প্রতিবেদন করা হয়েছে। বাট অপোজিশন কলস ফর রোড ম্যাপ টু লন্ডার্ড মানি রিকভারি, অর্থাৎ পাচার হয়ে যাওয়া যে টাকাগুলো, সেই টাকাগুলো দেশে ফিরিয়ে আনার জন্য যেমন আসলে বলা হচ্ছে, সেই দেশে ফিরিয়ে আনার প্রক্রিয়াটি কী হবে তার একটি সুনির্দিষ্ট রোডম্যাপ কিন্তু বিরোধী দলের পক্ষ থেকে চাওয়া হচ্ছে, সে বিষয়টি এখানে হেডলাইনের নিচেই লেখা হয়েছে। সেই সঙ্গে এইচসি কোয়েশ্চেন্স লিগ্যালিটি অফ কার্ভস অন ম্যাটারনিটি বেনিফিটস ফর থার্ড চাইল্ড, এ বিষয়ে এখানে একটি প্রতিবেদন করা হয়েছে। সেই সঙ্গে দেখা যাচ্ছে তিস্তা মাস্টার প্ল্যান এক্সিকিউশন অ্যাট এনি কস্ট পিএম, অর্থাৎ প্রধানমন্ত্রী তারেক রহমান যেমনটি বলেছেন যে কোনো মূল্যে তিস্তা বাস্তবায়ন হবে। প্রতিটি পত্রিকায় এই বিষয়ে প্রতিবেদন করা হয়েছে, শিরোনামে এসেছে, সেটি এখানেও রয়েছে। তো দ্য নিউ এজের শিরোনামে এরকমই আসলে বলা হয়েছে যে স্বাভাবিকভাবে প্রতিটি পত্রপত্রিকায় আমরা যেমন দেখছিলাম আসলে ঘুরে ফিরে কয়েকটি বিষয় উঠে এসেছে। যদি এখানে বলতে হয় আজ বাজেট পাশ হতে যাচ্ছে, বর্তমান সরকারের প্রথম বাজেট, সে বিষয়টি এখানে উঠে এসেছে। বাজেটে যেরকম করমুক্ত আয়সীমা সহ বেশ কিছু জায়গায় ভ্যাট কর কমানোর একটি নির্দেশ দেওয়া হয়েছে, সে বিষয়গুলো প্রতিবেদনে উঠে এসেছে। সেই সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান যেমন বলেছেন যে কোনো মূল্যে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে, এ বিষয়টি আসলে প্রতিবেদনে বারবার উঠে এসেছে। সেই সঙ্গে আসলে বিভিন্ন জায়গায় যে লোডশেডিং হচ্ছে সেই লোডশেডিং নিয়ে প্রতিবেদন আমরা দেখেছি, এবং আন্তর্জাতিক ইস্যুতে আসলে যুক্তরাষ্ট্র এবং তেহরানের মাঝে যে দোহায় আজ বৈঠক হতে যাচ্ছে সেই বৈঠকগুলো নিয়েও কিন্তু প্রতিটি পত্রিকায় প্রতিবেদনের শিরোনাম করা হয়েছে। তো মোটামুটি আজকের যে পত্রপত্রিকাগুলো ছিল সেখানে এই ছিল সবশেষ। এ পর্যায়ে আমরা মূল স্টুডিওতে ফিরে যেতে চাই, সেখানে আছেন আমাদের সহকর্মী সাদিক হাসান ইমন। আমিরুল ইসলাম আলিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ।